সুবর্ণভূমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি সুবর্ণভূমির নিয়মিত আয়োজন ভোটের লড়াই। আজ আমরা কথা বলবো যশোর ৪ আসন নিয়ে। আমাদের সাথে অতিথি হিসাবে আজ উপস্থিত আছেন যশোরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে আমাদের ডান পাশে আছেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের সৈনিক জনাব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। বাচ্চু ভাই, আপনাকে সুবর্ণভূমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার যারা শ্রোতা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা। আমাদের মাঝে আরও একজন অতিথি আছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কমিটির প্রচার সেক্রেটারি, আমাদের সবারই প্রিয় জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস। শাহাবুদ্দিন ভাই, আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সুবর্ণভূমি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এর আগে আমরা যশোরের আরও কয়েকটি আসন নিয়ে এই ধরনের ভোটের লড়াইয়ের আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করার চেষ্টা করেছি। আজ আমরা যশোরের যে আসনটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেই আসনটি বাঘারপাড়া অভয়নগর উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত যশোর ৪। আপনারা জানেন যে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। তাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুইটি রাজনৈতিক দলের দুই প্রার্থী। একজন বিএনপির ধানের শীষের প্রার্থী জনাব মতিয়ার রহমান ফরাজি এবং অপরজন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ অধ্যাপক গুলাম কুদ্দুস। আমরা ভোটের সর্বশেষ পরিস্থিতি, স্থানীয় পর্যায়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব। আমি প্রথমে শুরু করতে চাই আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর জেলা প্রচার সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস ভাইয়ের কাছ থেকে। আমি একটু জানতে চাচ্ছি, সুবর্ণভূমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে সর্বশেষ আর মাত্র ৩ দিন বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, একদম মুখোমুখি অবস্থা। এই পরিস্থিতিতে এসে আপনারা কি মনে করছেন আপনাদের প্রার্থীকে নিয়ে? যশোর ৪ আসন বাঘারপাড়া অভয়নগর উপজেলা এবং সদরের বসুন্ধরা ইউনিয়ন নিয়ে যশোর ৪ আসন। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। আমরা দীর্ঘদিন থেকে এই প্রার্থীকে নিয়েই আমরা কাজ করছি এবং এই প্রার্থী এখন আমাদের 11 দলীয় জোটের প্রার্থী। তিনি কাজ করছেন এবং সমস্ত মানুষের সাথে তিনি সম্পর্ক তৈরি করে ফেলেছেন। এদিকে হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলো আছে অভয়নগরে, সেখানে উনি বেশ কাজ করেছেন এবং সেখানে অভয়নগরের আরেকটা সমস্যা, সেটা হলো যে ভবদাহ, সেটা নিয়েও তিনি কথা বলেছেন এবং কাজ করছেন। আমরা এই আসন নিয়ে আমরা আশাবাদী। আমরা আশা করি যে 12 তারিখের যে নির্বাচন হবে সেখানে আমাদের প্রার্থী বিজয় লাভ করবে। শাহাবুদ্দিন ভাই, আমরা পরে আপনার কাছে আবার আসছি। আমি একই প্রশ্নটা রাখছি আমাদের জনাব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর কাছে, যিনি যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক। বাচ্চু ভাই, শাহাবুদ্দিন বিশ্বাস উনি বললেন যে জামায়াতে ইসলামের প্রার্থী ওই আসনে, যশোর ৪ আসনে বিজয়ী হতে পারে, এই আশাবাদ তিনি রাখছেন। বিএনপির অবস্থা কি? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের ওখানকার প্রার্থী হচ্ছে মতিয়ার রহমান ফরাজি। তিনি একসময়কার শ্রমিক নেতা, অত্যন্ত জনপ্রিয়, স্থানীয় অভয়নগর উপজেলা বিএনপিরও তিনি সভাপতি। এবং আপনারা জানেন যে এটা বাঘারপাড়া এবং অভয়নগর নিয়েই হচ্ছে এই আসনটি। এই আসনে বরাবরই দুই উপজেলাতেই বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং বিএনপি মনে করে যে বিএনপি দীর্ঘ 18 বছরের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রাম লড়াই অভয়নগর এবং আপনার বাঘারপাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে আপনার ভবদার যে সমস্যা,
সেই ভবদার সমস্যার ক্ষেত্রে বিএনপির জেলার নেতৃত্ব থেকে শুরু করে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে আমরা কয়েকবার ওখানে গেছি এবং আমরা ওখানে চেষ্টা করেছি যে এই জলবদ্ধতা দূর করার জন্য। কিন্তু জলবদ্ধতা তো আর একদিনে হয়নি, এইটা পর্যায়ক্রমে এই জলবদ্ধতা তৈরি হয়েছে। ঘের টের দিয়ে তৈরি করে মানুষের জমি চাষ টাস দিয়ে শুরু করে বিভিন্ন কারণে এই ভবদায় একটা বন্ধ্যাত্ব অবস্থা তৈরি হয়েছে। তো আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন যে লাস্ট জনসভায় এসেছিলেন, সেখানে তিনি ভবতার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জনতার যে দাবি, অভয়নগরবাসীর যে দাবি, এটা শুধু অভয়নগরবাসীর দাবি না, এটা সমস্ত যশোরের মানুষের দাবি এই মুহূর্তে, যে ভবদার একটা পার্মানেন্ট সলিউশন দরকার। এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই ভবদার পার্মানেন্ট সলিউশনের জন্য যেটা যেটা করার দরকার সেটা করবে। এর মধ্যে ধরেন আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে নদী যেটা বন্ধ হয়ে গেছে, পুনর্খনন করা, সেইটা আমরা পুনর্খনন করতে চাই এবং আমরা সুদূর নোয়াপাড়ার থেকে শুরু করে তাহেরপুর পর্যন্ত আমরা নদী পুনর্খনন করতে চাই, যাতে করে আপনার নৌকায় করে কম খরচে এই জিনিসগুলো বহন করা যায়। এতে করে হয় কি যে আপনার বাঘারপাড়ায় তো বেসিক্যালি তো তরি তরকারি বেশি উৎপন্ন হয়, মানে কৃষি প্রধান এরিয়া এবং সবজিটা বেশি বেশি উৎপন্ন হয় এবং ওখানকার মানুষ খুব অর্থনৈতিকভাবে অসচ্ছল। তো তাদের এই সুবিধার জন্য আমাদের প্রোগ্রামে আছে যে নির্বাচনের পরে আমরা এই কর্মকাণ্ডগুলো করব। তো আমরা মনে করি যে বাঘারপাড়ার মানুষের সাথে আমরা দীর্ঘ সময় ধরেই আছি। বাঘারপাড়ার মানুষ অভয়নগর মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি এবং বাঘারপাড়ায় বিএনপি এতটাই শক্তিশালী যে অভয়নগরে এবং বাঘারপাড়ায় এতটাই শক্তিশালী যে দীর্ঘ সময় ওখানে আমাদের বহু হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী যখনই আমরা কোনো কর্মসূচি পালন করতে গেছি তখনই আমাদের পরে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে মানুষ কিন্তু আমাদের সাথে থেকে কোনোদিন যায়নি এবং আমরা বিশ্বাস করি যে এই মানুষ আমাদের সাথে থাকবে এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এটা বুঝতে পারবেন ফলাফল দেখে। আচ্ছা, আপনি যে কথাটা বলছিলেন যে দীর্ঘদিনের যে লড়াই বা সংগ্রাম, সেই সংগ্রামটা কিন্তু সমানভাবে বিএনপির সাথে জামায়াত ইসলামও করেছে। তারাও আপনাদের কম হোক বেশি হোক, তারাও কিন্তু দলগতভাবে তাদের নেতাকর্মীরাও কিন্তু অনেক এই ধরনের হামলা মামলার শিকার হয়েছে। আমরা যেটা দেখছি যে যশোর 4 সংসদীয় যে আসন, সেখানে 4,58,531 ভোট শাহাবুদ্দিন ভাই, এবং এইখানে নারী ভোট রয়েছে আপনার 2,30,094 আর পুরুষ ভোট 2,28,433। স্থানীয়ভাবে আমরা যাদের সাথে কথা বলেছি, আমরা যখন ঘটনাস্থলে গেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কয়েকটি ফ্যাক্টর এখানে ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার প্রথমত তারা বলেছেন যে 71,000 প্লাস যে সংখ্যালঘু ভোট আছে, আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক সেইখানে আছে এবং রাজনৈতিক যে ভোটের যে হিসেব, সেই ভোটের হিসেবে দেখা যায় যে যশোর 4 সংসদীয় আসনটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ঘরে উঠেছে। আমরা বিগত ফ্যাসিবাদের আমলে 3টে নির্বাচনের কথা বাদ দিয়ে দিলাম, এর আগের নির্বাচনগুলোতেও কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা ফেয়ার ইলেকশন যেখানে হয়েছে সেই সময়ও কিন্তু তারা ওই জায়গা থেকে জয়ী হয়েছে। ফলে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা পদধারী, তারা না থাকলেও তাদের একটা বিশাল কর্মী বাহিনী বা সমর্থক গোষ্ঠী কিন্তু ওই কনস্টিটিউশনে তারা রয়েছে। এই দুইটা দিক। তৃতীয় যেটা হচ্ছে যে আমাদের শিল্প শহর নওয়াপাড়া, সেখানে বন্দর শহর নওয়াপাড়া, সেখানে কিন্তু একটা শ্রমিকদের একটা বড় অংশ কিন্তু রয়েছে ভোটার হিসাবে। ফলে এই 3টে ফ্যাক্টর ভোটের জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঙ্গত কারণে আপনি আপনার আলোচনায় কিছু সমস্যার কথা বলেছেন। আমরা দেখছি যে 2টা জায়গায় কিন্তু বেকারত্ব একটা বড় ধরনের সমস্যা। আবার অভয়নগরে যেটা হচ্ছে যে বন্ধ কলকারখানা রয়েছে অসংখ্য, ভবদাহের একটা সমস্যা, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাস একটা বড় সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে আপনারা পার্টিকুলারই কোনো প্রতিশ্রুতি ওই অঞ্চলের মানুষকে দিচ্ছেন কিনা? আমি প্রথমে শাহাবুদ্দিন ভাইয়ের কাছে এসে তারপরে আমি বাচ্চু ভাইয়ের কাছে যাব। ধন্যবাদ। আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছিলাম যে সংখ্যালঘুদের উপরে একটা নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, তাদের বাড়ি ঘর দরজা আগুন ধরে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা তাদের পাশে আমাদের প্রার্থী
ছিল। এবং শেষ পর্যন্ত আমিও আমাদের প্রার্থীর সাথে সুন্দরী ইউনিয়নের বিশাল সমাবেশে আমিও সেখানে যোগ দিয়েছিলাম। তাই সেখানে যে হিন্দু নারী পুরুষ এবং ইয়াং যে জনগোষ্ঠী রয়েছে তাদের ব্যাপক একটা সাড়া আমরা লক্ষ্য করেছি, তাদের আস্থা আমরা অর্জন করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। সাথে সাথে যে নওয়াপাড়া যে বন্দর নগরী, সেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে এই বন্দর নগরীটাকে আরও কীভাবে এখানে গভীরতা বৃদ্ধি করে এখানে বড় বড় জাহাজগুলোকে দিয়ে আসা যায় এবং এই বন্দরটাকে আরও সচল করা যায় এবং এখানে ব্যবসা বাণিজ্যের জন্য একটা আরও সুন্দর পরিবেশ হয়, চাঁদাবাজ তারপর দুর্নীতি মুক্ত একটি বন্দর হিসাবে আমরা উপহার দিতে পারি, সেই চেষ্টা আমরা করছি। বাগারাপাড়ার ক্ষেত্রে আমাদের প্রার্থী বাগারাপাড়ারই মানুষ, তিনি সেখানে লেখাপড়া করেছেন, সেই আলো বাতাসে মানুষ হয়েছেন এবং বাগারাপাড়া মানুষেরও আস্থা আমরা অর্জন করতে পেরেছি। এবং নারী পুরুষ তরুণদের ক্ষেত্রে আমরা বেশ ভূমিকা রেখেছি এবং সেখানে যে কৃষি প্রধান ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়, তারপরে হলো এখানে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়, তারপরে তরি তরকারি সবজি তরকারি সেখানে হয়। সেক্ষেত্রে আমরা খাজুরা এলাকাটাতে বেশি দেখা যায় যে বা এই এলাকাতে সবজিটা বেশি হয়, আর বাকি এলাকাতে ধান বেশি উৎপাদন হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই এলাকার মানুষের কল্যাণে, এই এলাকার চাষিদের কল্যাণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো, সে আশ্বাস আমরা জনগণকে দিয়েছি, কৃষকদেরকে দিয়েছি। আর যে বেকার সমস্যা, আমাদের নির্বাচনী ইস্তেহার যেখানে পাঠ করা হয়েছে সেখানে আমরা বলেছি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে আমরা বেকার কোনো ভাতা দেব না, আমরা সবাইকে টেকনিক্যাল শিক্ষা দিয়ে এবং তাদেরকে হাতকে শক্তিতে পরিণত করতে চাই, তাদের হাতে কাজ তুলে দিতে চাই, তারা পরের কাছে হাত পাতবে না, এটা আমরা চাই। এবং এই মানুষগুলোকে আমরা এই আশ্বস্ত করতে পেরেছি যে আমরা তাদেরকে তারা আমাদের কাছে কাজ পাবে। এবং 5ই আগস্টের পরে আমরা তাদের পাশে থেকে তাদেরকে সাহস দিয়েছি। এবং এর সাথে সাথে কিছু সন্ত্রাসী আছে যেখানে ভোট কেন্দ্রগুলো এখনও ভয়ের বিষয় আছে, সেটা হলো যে সিদ্দিরপাশা ইউনিয়ন এবং সুবড়া ইউনিয়ন, এই এলাকাতে একটা ভয় আছে। ইতিমধ্যেই আমরা ইউনিয়নের তো চেয়ারম্যান এখনো আপনাদের, হ্যাঁ ওই এলাকার ভোটারদের একটু ভয় আছে, আর সুন্দর ইউনিয়নে সংখ্যালঘুদের ভয় আছে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে পেরেছি যে আমরা অভয় দিচ্ছি যে ভোট তোমরা নির্বিঘ্নে দিতে পারবে। এবং আমরা ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসী ধরা পড়েছে, অস্ত্রসহ ধরা পড়েছে, আপনারা দেখেছেন, মিডিয়াতে এসছে। এবং সেক্ষেত্রে আরেকটা কথা হলো যে অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর, এই 3টা উপজেলা এবং সাথে সাথে খুলনা ডিস্ট্রিক্টের যে ডুমুরিয়া, এই এলাকাকে কিন্তু অভয়নগর এই যে ভবদাহ সমস্যা, এটাকে যখন লাস্টে জেলা প্রশাসকের এখানে এই বিষয়টা উঠল, তখন একটা আমাদের এই আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল যে জেলা আমির, তিনি সেখানে বলছিলেন যে আমরা কোনো ব্যক্তির হাতে না ছেড়ে দিয়ে এই বিষয়টা সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া দরকার। জেলা প্রশাসক এবং সেই কথাটা শুনে এবং মাননীয় উপদেষ্টার সেই কথাগুলো তাদের কাছে যায় এবং সেই কথার প্রেক্ষিতে এই সর্বশেষ দায়িত্বটা সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে। যার কারণে কাজটা এখন স্মুথলি হচ্ছে। দুর্নীতি আগে যা কাজ হতো সবাই দুর্নীতির সাথে যুক্ত ছিল, বিভিন্ন কিছু সমিতি বিভিন্ন কাজগুলো এরা দুর্নীতি করতো। এই জন্য আমরা এবার এই যে আশ্বস্ত করতে পেরেছি। এছাড়াও আমাদের জেলা, আমরা একটু পরে আবার আপনার কাছে আসছি। আপনার কাছে একটা কোশ্চেনের উত্তর আমি চাইবো পরে। আমি বাচ্চু ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসার আগে, আপনারা বলছেন যে বেকার ভাতা আপনারা দেবেন না, আপনারা কাজ দেবেন। কিন্তু আমরা যেটা দেখছি যে উন্নত বিশ্বগুলোতে, সেটা ইউরোপ হোক আমেরিকা হোক, যে মানুষের চাকরি পাওয়া বা কর্মসংস্থানে যাওয়া, এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার যতক্ষণ পর্যন্ত সে না পাচ্ছে, তখন বেকার ভাতা একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ অধিকার হিসেবেই কিন্তু আর এটা প্রতিষ্ঠিত হয়। বেকার ভাতাটা এই না তার মানে যে সারা জীবনের জন্যই সে বেকার ভাতা পাবে। বেকার ভাতাটা অস্থায়ী একটা পদক্ষেপ, যতক্ষণ পর্যন্ত তাকে কর্মসংস্থানে নিযুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি বেকার ভাতাটা পাবেন। যখন তিনি কোনো জায়গায় ডেপুটেড হবেন, কাজ পাবেন, তখন অটোমেটিকলি সেই বেকার ভাতাটা বাতিল হয়ে যাবে। তাহলে আপনারা কেন এই বেকার ভাতাটাকে বিরোধিতা করছেন? আমরা মনে করি যে বেকার ভাতা দিলে সে অলস হয়ে যাবে। আমাদের তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো কোথাও বেকার ভাতা দেওয়া হয় বলে আমার জানা নেই, যে কোথাও বেকার ভাতা দেওয়া। ইউরোপ একটা সেটা তো একটা উন্নত রাষ্ট্র, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বে একটা পপুলারিটি ব্যাপক, জনসংখ্যা ব্যাপক,
এই ব্যাপক জনগোষ্ঠীকে কাজ না দিয়ে যদি আমরা শুধু বেকার ভাতা দিই, তারাও মনে করবে যে এইভাবেই আমাদের জীবনটা চলবে। আমরা কাজ দিতে চাই, ওই মানুষটাকে আমরা সক্ষম করতে চাই, অক্ষম হয়ে রাখতে চাই না আমরা। এই জন্য ধন্যবাদ ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। বাচ্চু ভাই, এতক্ষণ ধরে শাহাবুদ্দিন ভাই বলছিলেন, আপনিও কিছু পরিকল্পনার কথা বলেছেন, তারেক রহমানের কিছু প্রতিশ্রুতির কথা বলেছেন আপনি। আমরা লক্ষ্য করছি, আমাদের কাছে অভিযোগ করেছেন, মানে বলেছেন, অভিযোগ ঠিক না, আলোচনার ক্ষেত্রে তারা বলেছেন যে আসলে সংখ্যালঘুরা হচ্ছে এমন একটা পরিস্থিতি, শাকের করাত হয়ে গেছে, যেতেও কাটে আসতেও কাটে। তার মানে হচ্ছে যে তারা ভোট দিলেও দোষ আর ভোট না দিলেও দোষ। এই একটা পরিস্থিতি তারা শঙ্কার মধ্যে আছে যে আসলে তারা ভোট দিতে যাবেন কি যাবেন না, ভোট দিতে গেলে তারা আবার আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি না। এই যে সংশয়, আওয়ামী ঘরানার যারা ব্যক্তি যারা ভোট দিতে চান তাদের মধ্যেও কিন্তু এই সংশয়টা আছে। তাহলে এই সংশয়গুলো দূর করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দলগতভাবে বিএনপির কোনো পদক্ষেপ আছে কিনা ওই এলাকায়? অবশ্যই বিএনপির এ ব্যাপারে ভূমিকা আছে। আপনারা জানেন যে এই যে সংখ্যালঘু যে ব্যাপারটা, অভয়নগরে যখন 5ই আগস্টের পরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, আমরা সেখানে দ্রুত পৌঁছেছিলাম এবং আমরা তাদের পাশে ছিলাম। এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান, তার নির্দেশক্রমে আমাদের স্থানীয় নেতা অনিন্দ ইসলাম অমিতের নেতৃত্বে আমরা ওখানে আমাদের সমস্ত নেতাকর্মী, আমরা প্রায় 2 মাস তাদেরকে দেখাশোনা করেছি। এমনকি আমাদের তারেক সাহেব ওখান থেকে অর্থ পাঠিয়েছেন, সেই অর্থ দিয়ে আমরা তাদের যে সমস্ত ঘরবাড়ি পোড়ানো হয়েছিল সেই সব ঘরবাড়িও আমরা তৈরি করে দিয়েছিলাম। তো আমরা বিশ্বাস করি যে 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের ব্যাপারে বিএনপি যে ভূমিকা নিয়েছে সারা দেশে, যশোর সহ সারা দেশে, তাতে সংখ্যালঘুরা ভীত হওয়ার কোনো কারণ আমি এই মুহূর্তে দেখি না। বরং আমরা যেখানেই সংখ্যালঘুদের সাথে কথা বলতে যাচ্ছে তাদের ব্যাপারে, তাদের ভিতরে ব্যাপক একটা আগ্রহ ভোটের ব্যাপারে, এবং তারা ভোট দিতে চায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেখানে যে তুমি যেটা বললে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আছে, পদবীধারীরা আত্মগোপনে আছে, কিন্তু যারা সাধারণ আওয়ামী লীগের ভোটার, ভোট দেয় ভালো মানুষ, তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। এখন তুমি বলতে পারো কেন তারা উদ্গ্রীব হচ্ছে? তারা উদ্গ্রীব হচ্ছে যে এইবারে নির্বাচনে যতগুলো ফ্যাক্টর কাজ করতেছে তার মধ্যে 71 একটা বড় ফ্যাক্টর। 71 এর পক্ষে এবং বিপক্ষের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সবাইকে দোলা দিচ্ছে। স্বাধীনতা যুদ্ধে 71-এ জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, তারা এখনো পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কোনো মীমাংসা করেনি। অতএব আমরা বিশ্বাস করি যে যারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে তারা এই 71-এর চেতনাকে ধারণ করেই, যেহেতু জিয়াউর রহমান ছিল বীর মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান ছিল এদেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন, জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক, এবং তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করছে। অতএব এই নির্বাচনে বিএনপির পক্ষেই অধিকাংশ মানুষই ভোট প্রয়োগ করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন করি আপনাকে। 71 প্রশ্ন যখন আসছে, জামায়াতের প্রশ্ন যখন আসছে, জামায়াত ইসলামকে নিয়েই তো আপনারা 96 থেকে 2001 5 বছর আপনারা সরকার পরিচালনা করেছেন। সেটা আমাদের নির্বাচনী জোট ছিল, আদর্শিক কোনো জোট ছিল না, সেটা আমাদের নির্বাচনী জোট ছিল। আমি এই প্রশ্নে একটু জাস্ট শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে একটু যদি কোনো উত্তর থাকে আপনার, জাস্ট 1 মিনিটে কথা মানে যদি বলেন। 71 দিয়ে বিষয় হয়েছে যে আমাদের আমিরে জামাত, এর আগে ডাক্তার শফিকুর রহমান, এরপরে মৌলানা মতিউর রহমান নিজামী যখন আমির জামাত প্রধান ছিলেন, এরপরে অধ্যাপক গোলাম তিনবার এ বিষয়ে কথা বলেছেন, তিনবার কথা বলেছেন। এবং এছাড়াও আজকে 24-এর আন্দোলনের প্রেক্ষাপটে 71-এর ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় না। 71-এ আমাদের যে ভূমিকা ছিল, আমাদের অত জনশক্তিও ছিল না। এবং একটা বিষয় হলো যে আজকে জামাত ইসলামীতে যে কয়জন রাজাকার তালিকা, তার থেকে 3 গুণের বেশি আওয়ামী লীগ বিএনপিতে বেশি দেখা গেছে। এমন তাই সেই সময় দেখা গেছে যে বিএনপির মধ্যে ছিল শাহ আজিজুর রহমানকে নিয়েই তার মশিউর রহমান, যে জাদু মিয়া, এরপরে এই যে ফরিদপুরের চৌধুরী কামাল ইবনে ইউসুফের এই যে আব্দুর রহমান বিশ্বাস, সবাইকে নিয়ে কিন্তু চলেছে। জিয়াউর রহমান সবাইকে নিয়েই কিন্তু দলটা করেছে।
আজকে সেই বিষয়টা আজকে আর মানুষ সেটা নিতে চায় না, যে আজকে এই বিষয়ের 24শে আন্দোলন কারা ফ্যাসিস্ট, কারা ছিল দুর্নীতি করেছে, কারা হয়েছে, এই বিষয়গুলো আজকে এসেছে, না, যে কারা ফ্রেশ থাকতে চায়। সেটা কি 71-কে বাদ দিয়ে শুধু না, 24? 71-কে আর মানুষ এটা নিয়ে আজ বেশি চিন্তা করতে চায় না। আমি কিন্তু বলছি 71 তো একটা factor নাকি? ফ্যাক্টর আছে, কিন্তু 71-কে নিয়ে আর বেশি চিন্তা করছে। 24শে আমরা নতুন প্রজন্ম, আমারও জন্ম হলো 72, 18-12-72, তাই আমি আমার চাষা মুক্তি যোদ্ধা, আমার আব্বা আওয়ামী লীগ করতো, আমি তো সেই পরিবার থেকে এসেছি। তাহলে আমি কিন্তু এখন জামাত ইসলামী করি। আমি ছাত্র জীবনে ছাত্র শিবির করেছি, ঢাকা মহানগরী ছাত্র শিবির, জগন্নাথের সেক্রেটারি ছিলাম, সিটি কলেজের সেক্রেটারি ছিলাম যশোরে, এরপর ঢাকা মহানগরী কোতোয়ালি সভাপতি। তখন কিন্তু আমরা এই 71-এর বিষয়ে চিন্তা করিনি। আমার নতুন নিউ প্রজন্ম, আমরা নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, এই জেনারেশন আমরা 71-এ ভাবতে চাই না। এখন আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে সামনে আমরা কী করে আমাদের রাষ্ট্রকে গড়ে দিতে চাই, তরুণ প্রজন্মকে নিয়ে আমরা তরুণদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে চাই। শাহাবুদ্দিন ভাই আবার আসছি। বাচ্চু ভাই, আপনি আরো কি বলেন? মানে শাহাবুদ্দিন ভাই যে কথাগুলো বললেন, এইটার সাথে যদি মানে খুব বেশি আমরা বিতর্কে যাব না, মোটা দাগে যদি কিছু বলার থাকে, আর অন্য যে কথাগুলো আপনি বিষয়টা বলতে হচ্ছে চাচ্ছিলেন, যে দ্বিতীয় নাম্বার কি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনেও 71-এর চেতনা বাদ দিয়ে রাজনীতি হয়নি, এখনো হচ্ছে না, আগামী দিনেও হবে না। 71-এর জন্মের মধ্যে দিয়েই কিন্তু এই 54,000 বর্গ মাইলের সৃষ্টি। অতএব 71-কে আমাদের মাথায় নিয়েই কিন্তু রাজনীতি করতে হবে। না, এটা তো সঠিক যে আমরা 1971 সালে মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়েই আমাদের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তার পরবর্তী পর্যায়ে নানা চড়াই উতরাই পেরিয়ে কখনো ফ্যাসিস্ট, আমরা সর্বশেষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে করিনি, এই দেশের মধ্যেই তো ফ্যাসিজমের জন্ম হয়েছিল এবং তাকে আমরা বিতাড়িত করেছি 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ঠিকই আছে, আমরা বলছি যে এখন আমরা তাহলে এই বিতর্কটা আপাতত আমরা এখানে রেখে, আপনি যে প্রসঙ্গে আপনি আসছিলেন যে কেন মানে অভয়নগরবাসী আপনাদেরকে ভোট দেবে, একটা কথা আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের কথা বলছিলেন। দ্বিতীয় যে পয়েন্ট আপনি বলতে চাচ্ছেন, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ধরেন আমাদের যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু প্রথম দেখেন মহিলাদের চাকরির জন্যে তিনি প্রথম ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এরপরে খালেদা জিয়া এসে মহিলাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করলেন। এবং এবারও দেখেন জনাব তারেক রহমান মহিলাদের বেশি বেশি করে যাতে চাকরি পায় সে ব্যাপারে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই মহিলাদের ভিতরে বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা বলে। কখনো বলা হচ্ছে যে আপনারা বেহেশত পাবেন, কখনো বলা হচ্ছে আপনি দোজক পাবেন দাড়িপাল্লায় ভোট না দিলে। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে, এটা রীতিমতন একটা মুনাফিকি ছাড়া আর কিছু না। আমি মনে করি এইসব করে কোনো লাভ হবে না। রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের সামনে যেতে হবে। যেরকম আমরা আমাদের 31 দফা কর্মসূচি দিয়েছিলাম আগেই, সেখানে এই যে উনি যেটা বললেন যে বেকার ভাতার কথা, আমরাও বেকার ভাতা দিতে চাই। বেকার ভাতা কারে দিতে চাই? একটা ছেলে বা একটা মেয়ে গ্রাজুয়েশন করার পরে তার আর চাকরি থাকে না, তখন চাকরির অন্বেষণে সে ঘুরে বেড়ায়। সেই পিরিয়ডটা সে মানে ইন্টারিম পিরিয়ডটা সে কি করে চলবে? সেই সময় আমরা তাকে অর্থনৈতিক সহযোগিতা করতে চাই। আবার চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তার ওইটা বন্ধ হয়ে যাবে। ওকে, আমরা শাহাবুদ্দিন ভাই, বাচ্চু ভাই যে কথাটা বললেন, আসলে আমারও একটু কোশ্চেন যে বাঘারপাড়ায় কিন্তু আমরা এই ধরনের কোনো তথ্য মানে এখনো পাইনি। অন্যান্য কয়েকটা আসন থেকে এই অভিযোগটা পাওয়া যাচ্ছে যে নারী ইস্যু নিয়ে সেইখানে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, কিন্তু বাঘারপাড়ায় এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ঝামেলার কথা আমরা শুনিনি। সার্বিক পরিস্থিতিটা আসলে কি এখনো পর্যন্ত, শাহাবুদ্দিন ভাই যদি আপনার কাছে আমরা একটু প্রথমে জানতে চাই, বাঘারপাড়া অভয়নগরে নারীদের উপরে না এমনি ভোটের সিচুয়েশনটা কি? ভোটের সিচুয়েশন পরিবেশ ভালো, তবে সংখ্যালঘুদেরকে চাপ দিতে একটা চাপ আছে তাদের উপরে, তারপরেও তারা আশা করি তারা আসবে। কারণ হলো যে সেই সময় বন্যার সময় সেখানে বন্যা হয়েছিল, বন্যার পরে আমরা ওখানে ব্যাপকভাবে সহযোগিতা করেছি। আমরা সহযোগিতা করি এবং তাদের সুখে দুঃখে আমরা চাই। আর আমাদের সেই সময়ে যে 2001 থেকে 2006 পর্যন্ত যে মন্ত্রিসভায় আমাদের 2জন সদস্য ছিল, তাদের বিরুদ্ধে আসলে করাপশনের কোনো অভিযোগ নেই। এবং আমরা এই পর্যন্ত কোথাও আমরা আমাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ এখনো এই করাপশনের বিরুদ্ধে আপনারা অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো
অভিযোগ মানে পাল্টা অভিযোগ দিয়েছেন যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সে সময় তো জনগণের অভিযোগ আছে সে সময় পার্লামেন্টারি বোর্ডে না, বা সেটা হলো সংসদে? সেটা হলো ন্যাশনাল ইস্যু, সেদিকে আমি যাচ্ছি না, আমি আমার এলাকার কথাই ওই বিতর্ক যখন এলাকা- আসবে তখন এই সাবলিমেন্টারি এলাকাটা আমি এলাকা হ্যাঁ। বলছি। কিন্তু আপনারা কিন্তু এবং- 5 বছর কিন্তু ঘর করেছে তাদের সাথে। হ্যাঁ, সেটা তাদের সাথে করি, কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে যাচ্ছি না। আমরা আমাদের এই এলাকার বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। এই এলাকায় আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কোনো অ্যাটিটিউড আমরা ভোটারদের পক্ষ থেকে আমরা পাইনি। জনগণের কাছে আমরা আশ্বস্ত করতে পেরেছি, জনগণ আমরা ট্রাস্টেড জনগণের কাছে। না, আমি বলছি We are trusted আপনারা কি on the- বিএনপির পক্ষ থেকে বা অন্য কোনো প্রার্থী বা তাদের কর্মীদের পক্ষ থেকে কিংবা প্রশাসনের কাছ থেকে আপনারা কি কোনো অসহযোগিতা বা থ্রেট পেয়েছেন কিনা? পরিবেশ কেমন আছে নির্বাচনে? না, পরিবেশ তো আল্লাহর রহমতে ভালো আছে, তারপরেও প্রতিপক্ষ হিসেবে কিছু তো থ্রেট থাকেই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কিছু কোনো থ্রেট নেই। প্রশাসন ওকে, নিরপেক্ষভাবে কাজ করছে। বাচ্চু ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি, না, একই কোশ্চেন যে আপনার আমার- প্রতিপক্ষ জামায়াত ইসলাম অথবা অন্য প্রার্থী অথবা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো আমরা বাধার সম্মুখীন আমরা হয়েছেন কিনা? কারোর কাছ থেকেই কোনো বাধার সম্মুখীন হয়নি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই যার যার নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেটাই নিয়েই আমরা নির্বাচনী মাঠে আছি, এই দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু ভাই একটা কথা বললেন যে বিএনপির দুর্নীতিবাজ, তখন তো ক্যাবিনেটে তাদের 2 জন মন্ত্রী ছিল, উনি বললেন আমরা দুর্নীতির সাথে জড়িত না। তাহলে সেদিন রিজাইন করলেন না কেন তারা দুর্নীতির অভিযোগ এনে? এই প্রশ্ন তো জনগণের। আপনি একটা বলছেন যে আপনি দুর্নীতিবাজ বিএনপি, না, এই উত্তর আমি না, এটা উত্তর হ্যাঁ, যে দেন, তাহলে শাহাবুদ্দিন ভাই দেবে, আমি দেব না। আপনি- আমি কিন্তু ওই কথা বলিনি, আমি না, বলছি আপনি বলছেন, আমি ওই কথা বলিনি, আপনি বলছেন দুর্নীতি কথা বলিনি। আমরা আমাদের বিরুদ্ধে এই অভিযোগটা নেই, এই কথাটা আপনি বলেছি। বলছেন যে দুর্নীতি, আমরা তাহলে আমার অভিযোগটা প্রশ্ন বলেছি। হচ্ছে যে তাহলে আপনাদের 2 মন্ত্রীকে আপনারা সেদিন সরালেন না কেন, পদত্যাগ করলেন না কেন? এইটা হচ্ছে জনগণের প্রশ্ন। আপনি আমি বারবার একটা কথা বলি, আপনারা তো সুযোগ পাননি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাহলে আপনি দুর্নীতিবাজ কি দুর্নীতিবাজ না, আপনি কি, সেটা জনগণ যদি আপনাকে এবার ক্ষমতায় নিয়ে আসে ভবিষ্যৎ বলে দেবে আপনারা কি। কিন্তু আমরা জনগণের কাছে পরীক্ষিত যে আমরা 3বার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের হাত দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমাদের হাত দিয়ে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি, জনগণ নিশ্চিত করে বলতে পারি যে জনগণ এবারের নির্বাচনে কোনো ভুল করবে না, ধানের শীষের পক্ষে তারা ভোট দেবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং বিএনপি সরকার গঠন করবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। শাহাবুদ্দিন ভাই, আপনি সর্বশেষ, প্লাস আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আপনি যদি বাচ্চু ভাইয়ের এই বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে চান সেই সুযোগটা পাবেন। 1 মিনিট, আর 1 মিনিট হচ্ছে আমরা যশোর 4 কনস্টিটিউশনের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমরা আশা করি যে জামাত ইসলামী আগের অবস্থানে, জামাত ইসলামী এখন একটা পরীক্ষিত দল হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। সবাই বলছে যে আমরা তো অতীতে সব বড় বড় দলগুলোকে দেখি, একবার জামাত ইসলামকে দেখি, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমরা মনে করি যে জামাত ইসলামী এবার পার্লামেন্টে এখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করবে। 2 নম্বর কথা হলো যে আমরা আমাদের আসনে আমরা বাগারপাড়া আসনের এবং বাগারপাড়া অভয়নগর সদরের বসুন্দিয়া ইউনিয়নে এই যশোর 4 আসনের সকল ভোটারদেরকে বলবো যে আপনাদের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল একটি পরীক্ষিত মানুষ, আপনাদের বিপদ আপদের সুখে সবসময় ছিল। বাগারপাড়ার মানুষ, ওই এলাকার মানুষ আপনাদের পাশে ছিল, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই। সবাইকে ধন্যবাদ। বাচ্চু ভাই 1 মিনিট, একদম সর্বশেষ বাগারপাড়াবাসী মানে যশোর 4 সংসদীয় আসনে। আমি যশোর 4 সংসদীয় আসনের সমস্ত ভোটারদের প্রতি আহ্বান জানাবো, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং আগামী দিনে বিশেষ করে মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারটি মাথায় রেখে যাতে আমরা ধানের শীষের পক্ষে ভোট পাই, সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ভাই, ধন্যবাদ শাহাবুদ্দিন আহমেদ ভাই, ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে এই অনুষ্ঠান, এই পর্যায়ে ভোটের লড়াই আমরা আজকের মতো শেষ করছি। আগামীকাল অন্য কোনো আসন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সুবর্ণভূমির পাশে থাকবেন, সুবর্ণভূমি পড়বেন, সুবর্ণভূমি অনলাইন ভিজিট করবেন এবং সুবর্ণভূমির ইউটিউব সাবস্ক্রাইব করবেন।